If you love your own life, then don't waste your time because your life is made with the every moments of time. তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো, এখানে কি আমরা কেউ আছে যে জীবনকে ভালোবাসি না, নিজের জীবনকে ভালোবাসি না? প্রত্যেকে আমরা আমাদের নিজের জীবনকে কি করি? ভালোবাসি। তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো তবে সময় নষ্ট করো না, কেননা তোমার জীবনটা সময়ের প্রতিটি মুহূর্ত নিয়ে গঠিত। প্রত্যেকটা মুহূর্ত নিয়ে তোমার জীবনটা গঠিত, তো তুমি সময়টা নষ্ট করো না। এমন না তাই মানে 24 ঘন্টা পড়াশোনা করতে হবে। সময়টাকে যদি প্রপারলি করতে পারো তাহলে তোমার জীবনে সফলতা আসবে। তোমার টাকা সম্পদ কম থাকতে পারে, বা তোমার ইজ্জত আছে, সম্মান আছে, ফ্যামিলিতে পার্সোনাল লাইফে পিস আছে, শান্তি আছে, এটা বেটার না? অনেক বেটার, ঠিক আছে? এটা এক্সাম্পল দেই। আমি মাস্টার শেষ করার পরে আমি থিসিস করলাম ইঞ্জিনিয়ারিং জিওলজির উপরে। তো 2003 সালে যখন মাস্টার শেষ করে বের হলাম, তখন আমাদের দিনাজপুর ফুলবাড়িয়া কয়লার খনি আবিষ্কার হয়েছে। অস্ট্রেলিয়ার একটা কোম্পানি, তারা ইঞ্জিনিয়ারিং জিওলজিস্ট খুঁজতেছে যে তাদের কোল মাইনিংয়ে লাগবে। তো ভাইবা বোর্ডে গেলাম, আমি একমাত্র ইঞ্জিনিয়ারিং জিওলজিস্ট, ঠিক আছে? তো আমাকে বললো যে তুমি আমাদের কোম্পানি চাকরি করতে চাও, কত টাকা চাও? আমি তোমরা কত টাকা দিতে চাও? তখন সরকারি ফার্স্ট ক্লাস জবে স্কেল ছিল 4300 টাকা, সব মিলে হয়তো 6-7 হাজার টাকা পাওয়া যেত। তাহলে তোমরা কত টাকা দিতে চাও? তোরা বলে যে আমরা তোমাকে পার মান্থ 75,000 টাকা দেবো। 2003-4 সালে আমাকে বলছে এটা, 75,000 টাকা 2004 সালে দেবে। তো আমি বললাম যে আমি তো মানে ভরকায় গেছি, এত টাকা বিসিএস হলে পাবো 7,000 টাকা, এখানে 75,000 টাকা, অনেক টাকা না? তো আমি বললাম যে ঠিক আছে, এটা আমাকে একটু চিন্তা করতে হবে। তা বলে যে তুমি একটু চিন্তা করে দেখো, তুমি আর একটু বেশি টাকা চাও, এটা দেবো আমরা, শর্ত হচ্ছে যে তুমি এখান থেকে ঘর যেতে পারবা, অন্য কোনো চাকরিতে আর যেতে পারবা না। তো আমি বাসায় এসে আমার ভাইদের সাথে ডিসকাস করলাম যে তারা আমার 1 লাখ টাকাও দেবে আমাকে, যাবো কি যাবো না। তো ভাই বললে যে তোমার বয়স তো এখন মাত্র 24 বছর, তোমার এখনো গভর্নমেন্ট জবে আরো 6 বছর টাইম আছে, এবং আমাদের ধারণা তোমার বিসিএস হয়ে যাবে, যেহেতু ডিটেল ঠিক আছো, ফ্যামিলি ভাইবা আছে, তুমি ভাইবার জন্য প্রস্তুতি না। তাহলে আমি তো এখানে জব করবো না। বলে তোমার যদি বিসিএস নেয় পরে এই সুযোগগুলো আসবে। তো আমার ভাই একটা এক্সাম্পল দিত, সেটা হচ্ছে যে যখন তুমি দূরে কোনো জার্নিতে যাবা, বা ঢাকা থেকে পঞ্চগড়ে আসবা, একটা লোকাল বাসে উঠছো, বাসের যারা বাসে জার্নি করেছ, পিছনের দিকে বসলে ঝাঁকি বেশি নাকি সামনের দিকে বসলে ঝাঁকি বেশি? পিছনের দিকে, তাই না? অনেক কষ্ট। তো যেটা লোকাল বাস, এটা তো মানুষ উঠে আবার নামে, ঠিক না? তো এই বাসটা দেখবা যে অনেক মানুষ দাঁড়ায়ও থাকে, ঠিক না? দাঁড়ায় থাকে, সিটে যে ওয়েট করে। তুমি দেখলে পিছনে একটা সিট খালি হয়েছে, তুমি দৌড় থেকে গিয়ে ওখানে বসে পড়লা। তুমি ঢাকা থেকে আসো পঞ্চগড়ে, লোকাল বাসে উঠছো, তো তুমি যদি পিছনের সিটে গিয়ে বসো, তাহলে তুমি আর কখনো সামনের সিটে বসতে পারবে না। কারণটা কি? কারণ সামনে আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সামনে আরো অনেক মানুষ দাঁড়ায় আছে। যখন খালি হবে ওই মানুষটা টুপ করে বসে পড়বে। সে হয়তো এই সাভার পর্যন্ত বা টাঙ্গাইল পর্যন্ত তাকে দাঁড়িয়ে আসতে হবে, কিন্তু এর মধ্যে সিট খালি হয়ে গেলে সামনে বসে বাকি জার্নিটা খুব আরামে এসে ঘুমায় আসতে পারবে। আর পিছনে যারা বসবা ধাক্কা খাইতে খাইতে আসতে হবে। তো আমার ভাই বলে এটাই যে একটু ওয়েট করো, পিছনের দিকে বসলে সামনে আর আসতে পারবো। তো আমি বললাম যে এখানে তো অনেক টাকা দেবে আমাকে, এখানে তো অনেক টাকা দেবে, সরকারি চাকরি এত টাকা তো পাবো না। বলে না, টাকাটাই জীবনের সব, টাকাটাই জীবনে সব। তুমি যদি বিসিএস কোয়ালিফাই করতে পারো, ভালো ক্যাডার পাও, তাহলে অনেক সম্মান এর সাথে, ইজ্জতের সাথে দেশের জন্য, সমাজের জন্য তুমি কাজ করতে পারবে। এবং যদি তোমার ফার্স্ট এডমিনে যেতে পারো, তাহলে তুমি ম্যাজিস্ট্রেট হবা,
যেটা আমাদের 14 পুরুষে কেউ ম্যাজিস্ট্রেট নাই। এটা আমরা সবাই গর্ব করে বলতে পারবো যে তুমি আমাদের ফ্যামিলিতে কেউ ম্যাজিস্ট্রেট আছে। একসময় তুমি ইউনো হবা, ডিসি হবা, আমরা গর্ব করে বলতে পারবো আমাদের ফ্যামিলি একজন ডিসি আছে। এবং একটা জেলার জন্য কাজ করতে পারবা, দেশের জন্য কাজ করতে পারবা, বা আরও অনেক ধরনের অপরচুনিটি গভর্নমেন্ট জবে আছে, বিদেশে পড়াশোনা করার সুযোগ আসবে। এগুলো বলে বলে আমাকে তারা কনভিন্স করলো। তা আমি বললাম যে গভর্নমেন্ট জবে গেলে আমার যে টাকা দেয় এই টাকা দিয়ে তো চলতে পারবো না, সংসার চালাতে পারবো না। তো আমার সব ভাইরা বললো যে তোমাকে আমরা টাকা দেবো, তোমাকে আমরা প্রতি মাসে ভর্তুকি দেবো, ঠিক আছে, তা তুমি গভর্নমেন্ট জবে যাও। তো ঠিকই আমি প্রথম 2-3 বছর ভাইরা আমাকে অনেক সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছে। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কোয়ালিফাই করেছি এবং এই সার্ভিসে আসার পরেও আমি আরও 2টা মাস্টার্স করেছি। আমার ফার্স্ট মাস্টার্স জাহাঙ্গীরনগর থেকে তোমরা শুনেছ, পরে স্কলারশিপ নিয়ে নেদারল্যান্ড গভর্নমেন্টসে একটা স্কলারশিপ পেলাম, ফান্ডিং নেদারল্যান্ড গভর্নমেন্টসে, বাট পড়াশোনাটা করেছি আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। এটা শেষ করার পরে আবার 1-2 বছর চাকরি করলাম, করার পরে আবার আরেকটা স্কলারশিপ পেলাম জাপান গভর্নমেন্টের, জেডিএস স্কলারশিপ বলে এটাকে, জাপান গভর্নমেন্ট এটা স্কলারশিপ ছিল, এবং জাপানিজ গ্র্যান্ড এইড ফর বাংলাদেশি সিভিল সার্ভেন্টস। এটা 2 বছর একটা কোর্স ছিল, মাস্টার ছিল মেইজি ইউনিভার্সিটিতে। এখানে আমি পড়াশোনা করলাম পাবলিক পলিসির উপরে। তো আলহামদুলিল্লাহ ব্র্যাক ইউনিভার্সিটিতেও আমার আউটস্ট্যান্ডিং রেজাল্ট ছিল, এবং জাপানে যে ইউনিভার্সিটি পড়াশোনা করেছি মেইজি ইউনিভার্সিটিতে, এখানে প্রায় 15টা দেশের ছেলেমেয়েরা ছিল, সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম। তো জাপান ইউনিভার্সিটি পড়াশোনা করার সময় প্রফেসর আমাকে জিজ্ঞাসা করতো যে তোমাদের দেশের ছেলেমেয়েরা খুবই ব্রিলিয়ান্ট, তুমি কীভাবে বুঝলাম? বলে যে তোমাদের দেশ থেকে প্রত্যেক বছর সিভিল সার্ভেন্ট আমাদের এই যে মেইজি ইউনিভার্সিটি পড়াশোনা করতে আসছে। তো প্রত্যেক ব্যাচে দেখা যায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবসময় বাংলাদেশের ছেলেমেয়েরা হয়। এতে আমরা বুঝি তোমাদের ছেলেমেয়েরা অনেক ব্রিলিয়ান্ট, অনেক মেধাবী তোমরা, কিন্তু আমাদের দেশের উন্নতি হয় না কেন, ডেভেলপমেন্ট হচ্ছে না কেন? তো কঠিন প্রশ্ন, তাই না? কঠিন প্রশ্ন। তো আমাদের দেশের ছেলেমেয়েরা তোমরা আসলেই অনেক মেধাবী, অনেক ব্রিলিয়ান্ট। তোমরা যদি প্ল্যান করে, স্বপ্ন ঠিক করে, একটা মানুষের জীবনের সফলতার জন্য আমি যেখান থেকে শুরু করেছিলাম সেটি হচ্ছে যে এই ছোট্ট একটা জীবন 60-65 বছরে, এই জীবনটা সুন্দর করার জন্য যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে স্বপ্ন তৈরি করা দরকার, নিজের মধ্যে একটা ড্রিম তৈরি করা দরকার। স্বপ্ন যে আমি কি গ্রামে থাকবো, আমার বাবার যে আদি পেশা সেটারই থাকবো, নাকি ভিন্ন কিছু করব, আমি কি চাকরি করব, আমি কি ব্যবসা করব, আমি কি উদ্যোক্তা হব, কি করতে চাই, যেটাই হইতে চাই না কেন, এই মুহূর্তে তোমরা যারা স্টুডেন্ট এখানে আছো, সবাই স্টুডেন্ট, তোমাদের বেস্ট কাজ হচ্ছে বর্তমান সময়টাকে সুন্দর করা। মানেটা কি? তুমি যেই কাজের মধ্যে এখন আছো, তোমার মেইন কাজ কি এখন? পড়াশোনা করা, পাশাপাশি অন্য কিছু অবশ্যই করা উচিত বলে আমি মনে করি। সেটা হতে পারে টিউশনি, হতে পারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তুমি গান শিখতে পারো, তুমি ইংলিশ শিখতে পারো, তুমি জাপানিজ ভাষা শিখতে পারো, তুমি নাচ শিখতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো তোমাকে এডিশনাল তোমার কোয়ালিটি তোমার ক্যারিয়ারে যোগ করবে। বাট মূল কাজ যেটা, সেটা হচ্ছে রেজাল্ট, ভালো একটা রেজাল্ট করা, পড়াশোনায় ভালো করা, ঠিক আছে? এটা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। তো যে যেখানে আছো, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আমি যেটা মনে করি, আমার অবস্থানটা আমি বলছি, এটা তোমাদের ডিফারেন্ট থিঙ্কিং থাকতে পারে। প্রথমত হচ্ছে আমার যেটা মেইন পার্ট, যখন তুমি চাকরিতে যাবা পথে রেজাল্ট আগে থেকে তোমার এসএসসি রেজাল্ট কি, ইন্টারভিউ রেজাল্ট কি, মাস্টার্সে কি, অনার্স কি, এটা আগে দেখে, সার্টিফিকেট, তারপর জিজ্ঞাসা আর কি পারো তুমি। যখন দেখবে তোমার ভালো রেজাল্ট আসছে, ফার্স্ট ক্লাস পাইছো বা ভালো জিপিএ পেয়েছো, তোমার প্রথমে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়। তারপর জিজ্ঞাসা করে আর কি পারো, গান পারো, কবিতা আবৃত্তি পারো, ইংলিশ কেমন পারো, অন্য কোনো ভাষা পারো কিনা, খেলাধুলা কেমন করেছো, অন্য বিষয় পরে আসবে, আগে তোমাকে তোমার রেজাল্টটা দেখবে। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, যেই পেশায় আছো, যেই স্টেজে আছো পড়াশোনায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই মুহূর্তে প্রথম ফরমোস্ট কাজ হচ্ছে পড়াশোনাটাকে ঠিক রাখা, ভালো রেজাল্ট করা, এটাকে ঠিক রেখে এরপর আদার্স। আমার এক একজনের ম্যাথ এক এক রকম,
কেউ 1 ঘন্টায় যেটা আয়ত্ত করতে পারে আরেকজন সেটা 3 ঘন্টা করবে। একজন যে 10 মিনিটে করতে পারে আরেকজনের সেটা 1 ঘন্টা লাগতে পারে। সো তোমরা যারা তোমার মেধা তোমার অবস্থা, ঠিক আছে, তো তুই তোমার মেধা অনুযায়ী পড়াশোনার জন্য টাইমটাকে আগে ফিক্স করে ফেলবে যে আমি 5 ঘন্টা পড়বো, 7 ঘন্টা পড়বো, 10 ঘন্টা পড়বো। প্রথমত হচ্ছে নিজে পড়াশোনার জন্য টাইমটাকে ফিক্স করে যে ভালো রেজাল্ট করতে হবে অনার্স এবং মাস্টার্স, এইটা ঠিক রেখে তারপরে তুমি চিন্তা করো এখন আমি বাকি সময়টা আর কি করবো, আমি টিউশনে করাবো কিনা, আমি অন্য কিছু শিখবো কিনা, আমি সোশ্যাল ওয়ার্ক করবো কিনা। সোশ্যাল ওয়ার্ক অবশ্যই করা উচিত, প্রত্যেকেই করা উচিত। এটা করলে যেটা হয় তোমার মধ্যে ম্যাচুরিটি গ্রো করে। একটা হচ্ছে যে তোমার একটা চমৎকার নেটওয়ার্ক তৈরি হয়। আগে বলা হয়তো নলেজ ইজ পাওয়ার, এরপরে বলা হলো যে ইনফরমেশন ইজ পাওয়ার, এখন বলা হয় নেটওয়ার্ক ইজ পাওয়ার। নেটওয়ার্ক যার যত কানেক্টিভিটি ইজ পাওয়ার। যার যত কানেক্টিভিটি থাকবে, যার যত নেটওয়ার্ক থাকবে, সে তত পাওয়ারফুল। মানে এটা কি, তোমার একটা কাজ দরকার, একটা কাজ হওয়া দরকার, তাই না? তো তোমার ফ্রেন্ডরা, বন্ধু বান্ধবরা যদি বিভিন্ন জায়গায় থাকে, কেউ মেডিকেল আছে, কেউ পুলিশে আছে, কেউ অ্যাডমিনে আছে, বিভিন্ন জায়গায় থাকবে তারা। সো এই বন্ধু বান্ধবের সাথে তোমার যে কানেক্টিভিটি থাকে, তুমি এটা ফোন দিলে যত সহজে কাজটা হবে। নর্মাল প্রসেসে গেলে তোমার অনেক সময় লাগবে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের পার্সপেক্টিভ। কারণ আমাদের মানুষ অনেক, আমরা চাইলে সকল মানুষকে সমভাবে সেবা দিতে পারি না। সো কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো সবার সাথে তুমি যদি সোশ্যাল ওয়ার্ক করো তাই তোমার বিশাল একটা কানেক্টিভিটি তৈরি হবে, একটা বন্ধন তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে মানুষের জন্য কাজ করছো, এই মানুষগুলো তুমি দোয়া পাবা। সো তোমাকে তোমার ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিতে অনেক সহযোগিতা করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, তাহলে একটা ভিশন তৈরি করা। তারপরে হচ্ছে একটা প্ল্যান তৈরি করা যে আমি আসলে আমার এই যে ভালো রেজাল্ট করতে চাই কীভাবে করবো, কয়েক ঘন্টা পড়াশোনা করতে হবে, কীভাবে করতে হবে। সবচেয়ে যারা ভালো স্টুডেন্ট তাদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা, নোটস তৈরি করা অথবা নিজে নোট করা করে একটা ভালো রেজাল্ট তৈরি করা। পাশাপাশি যারা মাস্টার্সে যারা আছো, অনার্স লেভেলে যারা আছো, তাদেরকে আমি অন্য কিছু করতে বলবো না। নিজের পড়াশোনা ঠিক রাখো, পাশাপাশি তোমরা টিউশনই করতে পারো, এটা ভালো। আর মাস্টার্সে যারা আছো তারা তোমাদের এখন নেক্সট যেটা মাস্টার্সের পরে চাকরি অথবা ব্যবসা অথবা উদ্যোক্তা, যে দিকে যেতে চাও, মাস্টার্সে পড়াশোনার পাশাপাশি সেই দিকগুলো একটু চিন্তা করতে পারো। তুমি যদি বিসিএস দিতে চাও তাহলে যেটা করতে হবে সেটি হচ্ছে যে রেগুলার নিউজ পেপার পড়তে হবে, খবর রাখতে হবে, সম্পাদকীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক, তোমার সব নিউজ পড়া দরকার নেই। এমনি যখন পত্রিকার হাতে নেবা এক নজর তুমি হেডিংগুলো পড়বো, পড়ার পরে পত্রিকার ভেতরের দিকে ঢুকতে হবে। সম্পাদকীয় বা বিভিন্ন কলাম, বিভিন্ন রাইট আপ, এগুলো পড়লে কি হয়, তোমার যে কোনো চাকরিতে যখন প্রশ্নগুলো আসে সেটা অ্যান্সার করতে আমার জন্য সহজ হয়ে যায়। যে কোনো চাকরি তুমি সহজেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো তাহলে হচ্ছে কি, প্রথমত হলো যে তোমার ড্রিম তৈরি করা, প্ল্যান করা এবং সময়টাকে ভাগ করে নেওয়া। এটা খুব ইম্পর্টেন্ট। এই বয়সে সময়টাকে প্ল্যান ওয়েতে কাজে লাগানো এত ইম্পর্টেন্ট যে যত বেশি তোমার প্ল্যান করে সময়টাকে কাজে লাগাবা তত বেশি তোমার জীবনে সাকসেস আসবে। আরেকটা হচ্ছে যে তোমার প্রশ্ন করেছো স্যার আপনার জীবনে বাধা আসছে কি? বাধা তো আসবেই, জীবনটা হচ্ছে আপস অ্যান্ড ডাউনস। বাট কখনো তুমি তোমার নিজের প্রতি হতাশ হও যে আমি পারবো, সম্ভব। ট্রাই অ্যান্ড ট্রাই। কখনো হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। তোমার চেষ্টা করতে করতে একসময় তুমি দেখবে যে একটা না একটা জায়গায় তোমার সফলতা আসবে, একটা জায়গায় তোমার সফলতা আসবে। বা তোমার লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। আরেকটা যে আমি যেটা বিলিভ করি বা নার্সিং করি আমি আমার পার্সোনাল লাইফে, এবং সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে নিজ ধর্মের মধ্যে সৃষ্টিকর্তার কাছে নিজেকে সুপর্দ করা, সৃষ্টিকর্তার কাছে একটু সাহায্য চাওয়া, প্রার্থনা করা। এটা আমি সবসময় করি। আমি বলি যে যদি আল্লাহর ব্লেসিংস থাকে তাহলে তোমার এই যে চেষ্টা, এই সফলতা, এটা খুব দ্রুত ধরা দেবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু আমার ব্যাকগ্রাউন্ড বললাম, এবার সংক্ষেপে তোমাদের প্রশ্নগুলোর জবাব দেয়। অনেকে বলেছ যে প্রথম যে প্রশ্ন করেছিল যে গ্রাম থেকে পড়াশোনা উঠে যাচ্ছে মোবাইলের কারণে। এটা সত্য যে এই মোবাইল বা টেকনোলজি আসার কারণে একদিকে আমাদের
এটা যেমন আমাদের জন্য ব্লেসিংস, আরেকদিকে আমাদের জন্য এটা একটা কি বলবো যে অভিশাপও বটে। ইয়াং জেনারেশন মারাত্মকভাবে এদিকে ঝুঁকে যাচ্ছে। তো তোমরা যারা মেচুর্ড আছো, যারা বুঝো, খালেদ যে কাজটা করছে এই যে ইয়াংদেরকে নিয়ে ক্রিয়েটিভ কিছু কাজ করার চেষ্টা করছে। তোমরা যেখানে আছো, যে অবস্থানে আছো গ্রামের দিকে, তাদেরকে মোটিভেট করা বা বোঝানো, পড়াশোনার স্বপ্ন দেখানো, স্বপ্ন তৈরি করা ছেলেমেয়েদের মাঝে, যে পড়াশোনা করলে কী হবে আর না করলে কী হবে, এই কাজটা তোমরা করতে পারো। ঠিক আছে? আর আমি আমার বক্তব্যে বলেছি যে আমি আমার অনেকগুলো অধ্যায়ে চ্যালেঞ্জ ফেস করেছি। একটা বললাম যে প্রাইমারি লাইফে যখন আমার আম্মা মারা গেলেন তখন পড়াশোনা করা আমাদের কঠিন ছিল। এরপরে ইন্টারভিউর জন্য ঢাকায় গেলাম, ঢাকায় গিয়ে অ্যাডজাস্ট করতে পারছিলাম না স্কুল লাইফে। তো আমি গ্রাম থেকে গিয়েছি, দিনাজপুরের আমাদের পঞ্চগড়ে, এদিকে উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা চলে আসছে, আসাটাই খুব স্বাভাবিক। আর আমার যারা বন্ধু তারা তো ছোটবেলা থেকে ঢাকায় পড়াশোনা করেছে। তো ওই স্কুলের বন্ধুদের সাথে অনেকে আমার সাথে প্রথম দিকে তো মিশতে একটু, যে আমি গৃহ ভাষায় কথা বলছি, গ্রামের ভাষায় কথা বলছি, তো আমার সাথে মিশতে একটু অনীহা ফিল করতো। আলহামদুলিল্লাহ আমরা যে 272 জন ছিলাম মণিপুর স্কুলে, আমি একমাত্র বিসিএসসি কোয়ালিফাই করেছি, আর কেউ বিসিএসসি আসতে পারে না। এবং যারা সে সময় ইগনোর করতো আমাকে, তারাই এখন তাদের নিজের প্রয়োজনে, তাদের বাচ্চা কাচ্চার প্রয়োজনে আমার কাছে প্রায় ফোন দেয়, তদবির করে, রিকোয়েস্ট করে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমার কারো কাছে তদবির করতে হয়। তো ভেঙে না পড়ার কারণে আমি তখন এই চ্যালেঞ্জগুলো নিয়েছি যে না, আমাকে ভালো করতে হবে, করতে পারবো। আত্মবিশ্বাসটুকু আমার ছিল, সময় শ্রম দেওয়া। এরপরে বললাম ইন্টারমিডিয়েট যখন আবার পাশ করলাম, তখন আমার রেজাল্ট খারাপ হওয়ার পরে আবার ভেঙে পড়েছিলাম। ইউনিভার্সিটি চান্স পেলাম, সাবজেক্ট ভালো পাইনি, জিওলজি। আমি জায়গায় বলি যে কি সাবজেক্ট, অনেকেই আমাকে বলেছে যে সাবজেক্ট পড়াশোনা করে কি হবে, এটা স্কুলে নাই, কলেজে নাই, তুমি তো মাস্টারিও করতে পারবে না, এই সাবজেক্ট কোনো চাকরি তো নাই, এরকম অনেকে হতাশ করেছে আমার। বাট আমার একটা কনফিডেন্স ছিল যে আমি যদি এই সাবজেক্টে ভালো করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, অবশ্যই এটা ডিমান্ড আছে। এবার আমি 75,000 টাকার চাকরিও পেয়েছি এই সাবজেক্ট পড়াশোনা করে। ঠিক আছে? কাজেই কখনো হতাশ হওয়া যাবে। যখন এই সমস্যা আসবে, বিপদ আসবে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং লেগে থাকার কোনো বিকল্প নেই, চেষ্টার কোনো বিকল্প নেই। ঠিক আছে? আজের প্রশ্ন, বিদ্যা গ্রহণ উদ্দেশ্য কি? অবশ্যই বিদ্যা গ্রহণ উদ্দেশ্য ভালো মানুষ হওয়া, পাশাপাশি ভালো মানুষ তো হবো, পাশাপাশি নিজের কেরিয়ার তৈরি করা, নিজের পরিবারকে কিছু দেওয়ার মানসিকতা তৈরি করা। এবং আমি যদি নিজে ভালো হতে পারি, আমি যদি নিজে স্টাবলিশড হতে পারি, আমি আমার পরিবারকে জীবন দিতে পারবো, একইভাবে আমি দেশকেও দিতে পারবো। তোমরা দেখেছো আমি যদি আমার বাবার আতিপাশায় থাকতাম, আমাদের অনেক জমি ছিল, এখন আছে প্রচুর জমি জমা, এগুলো দেখলে আমার খেয়ে শেষ করতে পারতাম না। তো এখন যদি ওইখানেই থাকতাম তাহলে তো পঞ্চগড় জমিতে কাজ করতে পারতাম না, পারতাম। এই পজিশনে আসার কারণে আমি আজকে অনেক কাজ করার চেষ্টা করছি, সুযোগ হয়েছে। তো ভালো জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করতাম। গভর্নমেন্ট জব পাওয়ার জন্য কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? আমি যেটা বললাম যে সরকারি চাকরিতে মূলত যে প্রশ্নগুলো হয়, এটা কিন্তু স্কুল লেভেল থেকে হয়, বিশেষ 8, 9, 6, 7, 7, 8, 9, 9 হলো বেসিক। এই 8, 7, 9 এই বইগুলো থেকেই তোমার ম্যাথস বা ইংলিশ এই প্রশ্নগুলো কিন্তু বেশি হয়। এই কারণে আমি টিউশনি করার কথা বলছি। তুমি যদি টিউশনি করো 7, 8, 9, দেখবা যে তোমার 80% প্রিপারেশন হয়ে গেছে। আর বাকি যে সাধারণ নলেজ হাবিজাবি এগুলো পত্রিকা পড়তে হবে। তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে না, কারেন্ট অ্যাফেয়ার্স আমার পড়তে হয়, এখন আজ থেকে আমি জানি না, প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়, প্রত্যেক মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিনবা, এটা A to Z পড়বো। ঠিক আছে? এটা একটা। যদি বিসিএস দিতে চাও, লাস্ট 10 ইয়ার্স বিসিএস এর যত প্রশ্ন আছে, লাস্ট 10 ইয়ার্স 10টা বিসিএস সব প্রশ্ন সলভ করে ফেলবে। তুমি যদি ব্যাংকে চাকরি করতে চাও, ধর যে তুমি প্রিমিয়ার ব্যাংকে, আমি আমার ব্যাংকেও চাকরি হয়েছিল, তো যেই ব্যাংকে আমি টার্গেট করলাম যে পরীক্ষা দেবো, ওই ব্যাংকের লাস্ট 10 ইয়ার্সের প্রশ্ন ব্যাংক সব কালেক্ট করলাম, সব সলভ করে ফেললাম। পরীক্ষা হলে গিয়ে সব কমন করছে, 90% কমন। বুঝছো? তো যখন যে প্রতিষ্ঠানে তুমি সরকারি চাকরি করতে চাবা, ওই প্রতিষ্ঠানের লাস্ট 10 ইয়ার্স যত ধরনের প্রশ্ন আসছে সেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সলিউশন সহ।